নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো আমরা দেখতে পাচ্ছি পূজা তো গেটের সামনে বেশ সুন্দর আলপনা দিয়েছে, অনেক বড় করে। সেটা দেখে তো পূজার শ্বশুরমশাই খুব খুশি, বলে পূজা মা তোর যে আরো কত গুণ, বলে আমি এইভাবেই শত্রু সর্বনাশ করবো বাবা, চিন্তা করো না। মিলি আসে, মিলেরও খুব ভালো লাগে। এদিকে শিব আর জয়ন্ত বাজার করে নিয়ে চলে আসে। পূজা তাদেরকে কিছু একটা আনতে বলেছিল। পূর্ণিমা সোমনাথ দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। সোমনাথ বলে মা তোমার সংসার আবার তোমার হাত থেকে চলে গেল। পূর্ণিমা বলে শোন অত সহজ নয়, বলে আমি দেখতে পাচ্ছি সবটা চোখে। এই বাচাল মেয়েটা যখন বাড়িতে ছিল না, আমাকে কি পরিমাণ যে বাড়ির কাজ করতে হয়েছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। সোমনাথ আমি না অত বোকা নই, বুঝতে পারলি, বাড়িতে তো একটা কাজের লোকেরও প্রয়োজন। এরপরে আমি শিবের বিয়ে দেবো, তারপরে এই বাচালটাকে তাড়াবো। সোমনাথ বলে মা তোমার এই বাচাল মেয়েকে এত সহজে কি মহারাজ ডিভোর্স দেবে? পূর্ণিমা বলে দেবে দেবে, না হলে ডিভোর্স পেপারে সাইন করলো কেন? সোমনাথ বলে ডিভোর্স তো আমি করাবোই। তখন দেখা যাচ্ছে ওই শিব জয়ন্ত এরা সব ঘরের বাইরেটা দুয়ারটা সাজাচ্ছে, কিছু একটা আয়োজন করছে সবাই মিলে। ঠিক সেই সময় চলে আসে আবির, এসে পূজাকে বলে আমি কি ভেতরে আসতে পারি? পূজা তো আবিরকে দেখে অবাক হয়ে যায়। মহারাজের বাবা বলে তুমি এখানে? এদিকে মানে সোমনাথ দেখে তো খুব অবাক হয়ে যায়, বলে এ কি, মানে মেঘনা চাইতে জল, বলে হাসতে থাকে। তখন পূর্ণিমা বলে কি এটা? বলে পূজার বয়ফ্রেন্ড। এটা শুনে তো পূর্ণিমা অবাক হয়ে যায়। তারপরে পূজা আটকাবে কি, আবির জোর করে ঘরে ঢুকে পড়ে, ঢুকে সোজা পূর্ণিমার কাছে চলে যায়। পূর্ণিমাকে প্রণাম করে। পূর্ণিমা বলে তুমি কে? বলে আমি আবির রয়, পেশায় একজন উকিল। পূর্ণিমা তো খুশি হয়। পূজা ভাবে কি ব্যাপার, মায়ে তো খুশি হচ্ছে কেন, নিশ্চয়ই কোনো মতলব আছে। এরপর আবির আবার পূজার কাছে যায়, বলে তুই বললি না তো তুই কেমন আছিস, তোর মাথা গরম বরাবর তোর গায়ে হাত তোলেনি তো? এটা শুনে তো পূজা খুব রেগে যায়। পূর্ণিমাও একটু অবাক হয়। জয়ন্ত আর শিবেরও এই কথাটা শুনে ভালো লাগে না। পূজা বলে শোন আবির, আমার বর মাথা গরম হতে পারে কিন্তু আমার খেয়ালও রাখেন। বলে মিথ্যে কথা বলিস না পূজা। তখন পূর্ণিমা বলে যে হ্যাঁ ও মিথ্যে কথাই বলছে। মহারাজের বাবা তো চিৎকার করে ওঠে পূর্ণিমা বলে। পূর্ণিমা তখন বলে আবির তুমি তোমার বন্ধুর হয়ে কেস লড়ো, ডিভোর্স কেস। এটা শুনে তো পূজা অবাক হয়ে যায়। পূজা বলে আবির তুই জল মিষ্টি খেয়ে বাড়ি যা। বলে আমি জল মিষ্টি খেতে আসিনি, আমি দেখতে এসেছি যে তোর বর তোর উপর কোনো টর্চার করছে কিনা। তখন পূজার বাবা মানে শ্বশুরমশাই এসে বলে যে এটা ভদ্র বাঙালি বাড়ি, মহারাজ বাড়িতে নেই, থাকলে তোমাকে আদর করে জল মিষ্টি খাইয়ে বাড়ি পাঠাতো। উনি বাড়িতে থাকলে আমাকে জল মিষ্টি খাইয়ে নাকি ঘুষি মেরে আপ্যায়ন করতেন, সেটার গ্যারেন্টি আপনি নিতে পারবেন না। আবির বলতে থাকে, বলে তুই বাড়ি যা, আমার সংসারে এইভাবে আগুন লাগাস না। তখন আবির বলে তোর সংসার তো এমনিতেই জ্বলছে পূজা, আমাকে সবটা বলেছে। তবে একটা কথা মাথায় রাখিস, তোর জন্য তোর পরম বন্ধু আবির ছিল, আছে আর থাকবেও। এরপরে আবির চলে যায়। এদিকে তো মহারাজ ক্লাব ঘরে বসে দাবা খেলছে আর নিজে নিজেই বলছে খেলা শেষ করার দুটো উপায়, হয় চেকমিট, না হলে সব তছনছ করে দিতে হবে। হঠাৎ করে পেছন থেকে পূজা উঠে বলে তা কি তছনছ করে দেবে শুনি? পূজাকে দেখে তো মহারাজ অবাক হয়ে যায়, বলে তুমি এখানে? পূজা বলে তোমার মাথার উপরে যে গরম কলসিটা আছে সেটা তছনছ করবে। মহারাজ উঠে গেলে পূজা আবার হাত ধরে মহারাজকে চেয়ারে বসিয়ে দেয়, বলে আমি তো আগেই বলেছি আমি বেহায়া, আমি তো এরকম আসবোই, আমি দাঁড়াবো, তোমাকে জ্বালাবো, তোমাকে কাতুকুতু দিব। তখন মহারাজ উঠে যায়, বলে এসব কি হচ্ছে? একে একে সেখানে শিব, মিলি, জয়ন্ত সবাই চলে আসে, সবাই শ্লোক বলতে থাকে একটা একটা করে। তখন তো মহারাজ খুব বিরক্ত হয়। মহারাজ বলে এই শোন, তোদের সার্কাস দেখতে না আমি এখানে বাধ্য নই, তোদের সার্কাস দেখতে আমাকে ভালোও লাগে না। মহারাজ যখন যাচ্ছে তখন মহারাজকে ধরে আবারও চেয়ারে বসিয়ে দেয় আর সবাই মিলে মহারাজকে বেঁধে দেয়, কেউ দড়ি দিয়ে, কেউ ওড়না দিয়ে। বলে কি হচ্ছে এসব, পূজার কথা শুনিস না, সবার জীবন তছনছ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ওর কথা শুনিস না। বলে ওর সাথে থাকলে তোরা বিপদে পড়বি। তখন পূজা বলে কি আমার সাথে থাকলে বিপদে পড়বে? বলে হ্যাঁ, তুমি আমার জন্য বিপদে পড়েছো? মহারাজ বলে হ্যাঁ। এরপর তো মহারাজকে বাধা হয়ে যায়। মহারাজ বলে তোরা কি ভাবছিস যে এই বাঁধনটা ছিঁড়ে আমি বেরোতে পারবো না, এই ওড়না, এই দড়ি আর এই চেয়ার ভেঙে? আমি বেরোচ্ছি না, কারণ শিব আর মিলি আমার বোন তাই। তখন জয়ন্ত বলে ও শিব আর মিলি তোর বোন, তাই বোধহয় তোর মারের হাত থেকে বেঁচে গেছে তাই না? আর পূজা তোর বউ বলে বোধহয় আরেকটু বেশি বেঁচে গেছে তাই না? মহারাজ চুপ করে থাকে। মহারাজ বলে শোন, তোদের এই ফালতু কথা শুনতে না আমার মোটেও ভালো লাগছে না। বলে তোরা কি চাইছিস বলতো? পূজাকে বলে কি চাইছো? পূজা বলে জেরা। বলে জেরা? বলে হ্যাঁ। পূজা জেরা লম্বা চওড়া একটা ফর্দ বানিয়ে এনেছে। মহারাজ বলে এ তো ফর্দ রে, দশকর্মার। পূজা তো এরপরে ফর্দ দেখে প্রশ্ন করতে থাকে, তোমার মাথাটা সবসময় গরম থাকে কেন? তোমার মাথায় কি সবসময় অ্যাটম বোমা থাকে যেটা আমাদের উপর মাঝে মধ্যে ফেটে যায়? তখন মহারাজ বলে একদম ফালতু কথা বলো না। শিবকে বলে এই শিব শোন, ওর না এইসব বাজে কথায় কান দিস না, আমাকে খুলে দে। এদিকে শিবরা বলে যে হ্যাঁ আবার তো লুকও চেঞ্জ হয়েছে, তা এরকম লুকে বাইরে কোথায় কার সাথে দেখা করতে যাচ্ছিস শুনি? সবাই মিলে তো মহারাজকে খ্যাপাতে থাকে। তখন পূজা বলে আচ্ছা তুমি কি বাকি কাজটা শেষ করতে চাইছো, মানে পড়াশোনা কমপ্লিট করে আর্কিটেকচার এন্ড ডিজাইন ব্যাপারটা নিয়ে ভাবতে চাইছো? তখন মহারাজ সিরিয়াস হয়ে যায়, বলে আমার কিন্তু আর ভালো লাগছে না। এরপরে মহারাজ চেয়ার সমিতি নিয়ে বাইরে হাঁটা দেয়। তখন চেয়ার ধরে আবারও মহারাজকে সবাই বসিয়ে দেয়। এরপরে মহারাজকে পরের প্রশ্ন করতে থাকে পূজা, তুমি বিছানা কেন পুড়িয়ে দিয়েছিলে? তখন মহারাজ আবারও সে আবিরের কথা ভাবতে থাকে। মহারাজ বলে বলবে তো বাকিরা, আমি তো ভেবেছিলাম ঘর পুড়িয়ে দেবো আর বাড়ির লোক আমাকে রাস্তায় বের করে দেবে, আমি রাস্তায় এদিক সেদিক ঘুরে বেড়াবো।
মহারাজ বলে আমাকে সবাই বাড়ি থেকে বের করে দিলে ভালো হতো, আমার কাউকে চাই না। তখন পূজা মনে মনে বলে কিন্তু আমি তো তোমাকে কোথাও যেতে দেবো না। এরপরে মিলি পূজাকে ডাকে, কি হলো বন্ধু, এবার পরের পয়েন্টগুলো পড়ো। এরপরে পূজা প্রশ্ন করে, ঘুমের মধ্যে বারবার আপনি বলেন যে আমি খুন করিনি, আমি খুন করিনি। মহারাজ বলে, এইসব কথা এখানে কেন হচ্ছে? এরপরে পূজা বলে, তুমি কি আমাকে কোনো অ্যাপ্লিকেশন পাঠিয়েছিলে? মহারাজ বলে, কিসের অ্যাপ্লিকেশন? এটা শুনে তো পূজা অবাক হয়ে যায়। কি ব্যাপার, অ্যাপ্লিকেশনের কথাটা শুনে বুঝতে পারলো না কেন? তাহলে কি এবার খোলাখুলি জিজ্ঞাসা করব? যখন খোলাখুলি জিজ্ঞাসা করতে যাবে, দেখে মহারাজ এবার রেগে আগুন, একবারে দড়ি ফড়ি ছিঁড়ে একদম চেয়ার টেয়ার ভেঙে উঠে পড়ে। আর মিলি, শিব, জয়ন্ত সবাই যে যার দিকে ছিটকে পড়ে যায়। পূজা তো অবাক হয়ে যায়। মহারাজ সবকিছু খুলে ছিঁড়ে বেরিয়ে চলে যায়। এরপরে আবির তার গাড়িতে করে সোমনাথ, পূর্ণিমা এদেরকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় তো সোমনাথ আর পূর্ণিমা খুব করে আবিরের ব্রেন ওয়াশ করছে যে মহারাজ নাকি পূজার উপর টর্চারই শুধু না, মানে মুখে টর্চার না, হাতও নাকি তোলে। এইভাবে তুমি বন্ধু হয়ে কিভাবে চুপ করে বসে আছো, আমাদের চোখের সামনে তো এইসব দেখতে একদম ভালো লাগে না। এইসব উল্টোপাল্টা কথা বলছে আবিরকে। আবির তখন বলে, ও কেমন আমি সেটা ভালো করেই বুঝেছিলাম, ফুচকা স্টলে, পূজাদের বাড়িতে। বলে, ফুচকা স্টলে কি হয়েছিল? পূর্ণিমা জিজ্ঞাসা করে। আবিরের উপর করা অত্যাচার মহারাজের। আবির গাড়িতে বসে তখন ভাবতে থাকে। তখন আবিরকে বলে, তুমি কি মহারাজকে ভয় পাও? আবির বলে, ভয় মহারাজকে? বলে পূর্ণিমা বলে, হ্যাঁ। তা না হলে তুমি চুপ করে বসে আছো কেন, কোনো কিছু করছো না কেন? বন্ধুকে একবার প্রশ্ন করেছো যে মহারাজের কাছ থেকে লাথি ঝাঁটা খেয়েও, এত অপমান সহ্য করেও কেন ও এই বাড়িতে পড়ে আছে? খরপোশের আশায়? সোমনাথ তখন বলে, পাবে না তোমা, কিছুই পাবে না। আছেটা কি ওর যে ও খরপোশ দেবে? আবিরকে বলে, বলে দিও তোমার বন্ধুকে, ওই পকেট খুঁজলে না 1 পয়সাও বেরোবে না। তখন পূর্ণিমা বলে, সোমনাথ চুপ কর না, এসব কথা কেন বলছিস? আবির তখন বলে, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। মহারাজ মুখার্জি তো আপনার ছেলে, আপনার নিজের ছেলে, তো আপনি নিজের ছেলের সংসার কেন ভাঙতে চাইছেন? পূর্ণিমা তো তখন এই কথাটা শুনে একটু ইমোশনাল হয়ে যায়। মহারাজের জন্মের সময়কার, মহারাজের ছোটবেলাকার কথাগুলো ভাবতে থাকে। পূর্ণিমা বলে, হ্যাঁ 10 মাস 10 দিন গর্ভে ধরেছি আমি, আমার নিজেরই ছেলেও, আমি ওর নিজেরই মা, কিন্তু আমি ওকে মানুষ করতে পারিনি, একটা অমানুষ তৈরি হয়েছে ও। তখন বলে, আপনি কি সেই জন্য চান না যে পূজা ওর সঙ্গে থাকুক, নাকি অন্য কোনো ব্যাপার আছে? পূজার উপর আপনার কোনো রাগ আছে, আর সেই রাগ থেকে আপনি এসব। পূর্ণিমা বলে, আমার মনকে প্রশ্ন না করে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার মনকে তুমি প্রশ্ন করো না। এবারে ভেবে দেখেছো যে কেন পূজা সাথে ও খারাপ ব্যবহার করে, কেন পূজাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে? একবার এগুলো ভেবে দেখবে। তোমার বন্ধুকে তুমি ভালো করে বোঝাও, আর বাস্তবের মাটিতে পা রাখতে শেখাও। মনে ভাবে আবির, এরা কি সত্যি পূজাকে ভালোবাসে নাকি অন্য কিছু? তার সাথে এটাও ভাবে, পারবো, আমি পূজাকে ভালো রাখতে পারবো, অবশ্যই পারবো। এদিকে তো বাড়িতে পুজোর আয়োজন হচ্ছে, পূজা সব পূজার জোগাড় করছে। এদিকে মহারাজের বাবা বলে, তা মহারাজের কি খবর? বলে, তার কি কারোর খবর নেওয়ার টাইম আছে? সে তো শুধু নিজেকে নিয়েই ভাবে। বলে, যা সব বলে এসেছি তারপরে দক্ষযজ্ঞ না বাঁধিয়ে দেয় বাড়িতে এসে। মহারাজের বাবা বলে, সে কি রে, কি বলেছিস তোরা আবার? বলে, বলেছি গায়ে গন্ধ উঠছে, জামা চেঞ্জ করে আসতে। জয়ন্ত বলে, হুকুমুকু হ্যাংলাও বলেছে। বলে, আবার গরম তাওয়াও বলেছে। মহারাজের বাবা বলে, কি বলিস রে, ধুর, আমার তো এবার নিজেরই ভয় লাগছে। মনে মনে বলে, করুক, ভয় করুক, যতই ভয় করুক, ও আমাকে যতই কিছু বলুক, কিন্তু তবুও আমি ওর পাশেই থাকবো, কোথাও যাব না। মনে মনে একটা দৃঢ় সংকল্প করে এসেছে এবার পূজা। এটাও বলে যে এবার আমি দেখবো যে ও আমার সাথে থাকতে চায় কিনা। প্লিজ মিস্টার মাথা গরম, তুমি এবার মাথা ঠান্ডা করে সেজে গুজে আমার সামনে এসে দাঁড়াও তো দেখি, আর সবাইকে ভুল প্রমাণিত করে দাও। এমনটাই বলছে পূজা মনে মনে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।